দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী এন্ড কাজেটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে ঘন্টার হিসেবেও বলা যায় যে বাংলাদেশের দোরগোড়ায় কিন্তু করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই গণতন্ত্রের মহোৎসবকে ঘিরে যেমন উৎসবের আমেজ আছে, তেমনি কিন্তু ভয় এবং শঙ্কার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দীর্ঘদিনের এই প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন। ভোটের আগের রাত থেকে ভোটের দিন এবং ভোটের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকবে, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন কিনা, ভোট কেন্দ্রের অবস্থা কতটুকু নিরাপদ থাকবে, এই সবকিছু নিয়ে আমরা আজকে কথা বলবো। সেজন্য আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি ভোটের মাঠে নিরাপত্তা। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাকারিয়া হোসেন, পিএসসি জি, নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। যেই কথা আমরা বলছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আসলে বলা যায় যে আর ঘন্টা হিসাব করে আমরা বলতে পারি এখন যে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখে। তো উৎসব এবং শঙ্কা, শুরুতেই যদি প্রশ্ন করি যে ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে আপনার বিশ্লেষণ কি বলছে, কতটুকু সন্তোষজনক বা অসন্তোষের জায়গাটা কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ আজকে আমাকে এটিএন নিউজে এই হ্যাপেনিং পয়েন্টে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার দর্শকদেরকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আকাশচুম্বী একটা প্রত্যাশা মানুষের। গত 15টা বছর 17টা বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আপনারা জানেন যে 14, 18, 24-এর ভোটের নামে একটা প্রহসন ভোট ছিল। তো এই অবস্থায় মানুষের প্রত্যাশা অনেক হাই। আর মাত্র ঘন্টায় বলা যায়, আপনি যেটা বলেছেন, একদিন পরেই সেই মহোৎসব, আমি বলবো ভোটের মহোৎসবটা হতে যাচ্ছে। একটা বিপ্লবের পরে, গণ-অভ্যুত্থানের পরে 5ই আগস্ট 24-এর মানুষ একটা নতুন বাংলাদেশ দেখতে চায়, যেটা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাচ্ছে মানুষ যেটা অনেক প্রত্যাশিত এই কারণে যে তারা গত 17টা বছর শেখ হাসিনার যে শাসন ছিল সেটা আসলে কোনো শাসন ছিল না, এটা কুশাসন এবং জুলুম নির্যাতনের একটা সময় ছিল। তো এতটা বছর পরে যখন মানুষ একটা মুক্তির স্বাদ পেয়েছে, তখন দেশের জনগণ স্বাভাবিকভাবেই এই নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা তাদের কাছে অনেক প্রত্যাশিত এবং তারা এখান থেকে অনেক কিছু আশা করছে। এখন সবচেয়ে বড় আপনি যে কথাটা বলছেন, এখানে উৎসব যেমন রয়েছে, শঙ্কা রয়েছে। শঙ্কা এই কারণে রয়েছে যে আমাদের গত 15 মাস যে ইন্টারিম গভর্নমেন্টটা ছিলেন, এই গভর্নমেন্টটা অনেক তাদের সফলতা আছে, ব্যর্থতা আছে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু সফলতা যে তাদের আছে সেটা আমরা বলতে পারি না, সেটা আপনারাও জানেন। কারণ এই সময়টিতে অনেক খুন হয়েছে, অনেক প্রকাশ্যে মানুষকে মারা হয়েছে। ইভেন আপনি জানেন শহীদ হাদি, যে আধিপত্যবাদ বিরোধীর কণ্ঠস্বর, তাকে প্রকাশ্যে যেদিন তফসিল ঘোষণা হয়েছে তার পরের দিন তাকে গুলি করা হয়েছে, তাই না, প্রকাশ্যে। তো এইসব ঘটনার কারণে কিন্তু মানুষের মনে একটা সংখ্যা থাকে। এছাড়া রয়েছে যে আমাদের দেশে আসলে কি ভোটের যে একটা কালচার, অন্যান্য আমরা দেখি বিভিন্ন অন্যান্য দেশে, ইভেন পার্শ্ববর্তী ভারতে ভোটের যে কালচার, ওই কালচারটা আমাদের দেশে গত 54 বছরে গড়ে ওঠেনি। অর্থাৎ আমাদের এটা গড়ে ওঠানোর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যে দলগুলো রয়েছে এখানে, এই দলের কথা হলো যে জনগণ ভোট দেক আর না দেক, আমাকে ক্ষমতায় যেতে হবে। এই যে মানসিকতা দলের নেতা এবং তাদের কর্মীদের, এই মানসিকতাটা মানুষকে শঙ্কিত করে। মানুষের সংখ্যাটা এখান থেকে আসে। দলের দলের এই শঙ্কার কথা যখন আপনি বলছেন, এই বছর কিন্তু প্রচুর নতুন ভোটার যুক্ত হয়েছেন এবং অনেকে আছেন যারা এর আগে কখনো ভোটাধিকার প্রয়োগই করেননি, এবারই তারা প্রথম ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই যে কোটি কোটি ভোটার বাংলাদেশে এবার যারা ভোট দিতে যাচ্ছেন এই 12 তারিখে, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। ওকে, দ্যাটস গুড। আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি, জেনেছি বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রায় 9 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবার মোতায়েন করা হয়েছে। এবং আপনি জানেন যে আমরা জানি যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য কিন্তু এবার মাঠে রয়েছে, প্রায় 1 লাখ সেনা সদস্য মাঠে। বিমান বাহিনীও আছে, বিমান বাহিনী রয়েছে, নেভি রয়েছে, নৌবাহিনী রয়েছে, কোস্ট গার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ তো আছে, আনসার আছে। আনসার একটা বড় সংখ্যা, প্রায় 6 লাখ, নিয়ার অ্যাবাউট 5,76,000। তো এরকম একটা
নিরাপত্তা বাহিনীর সদস্য যখন মাঠে রয়েছে তো স্বাভাবিকভাবে বেশি ভয় এবং শঙ্কার থাকার কথা না, এবং মানুষের মধ্যেও আমার মনে হয় এরকম সংখ্যা নাই। যেহেতু মানুষ জানে যে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, কিন্তু মানুষের মনে ভয়টা কোথায়? মানুষের মনে ভয়টা রয়েছে, আপনি জানেন যে আমরা যখন জুলাই আগস্টের আন্দোলনটা দেখেছি তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ যেভাবে ক্র্যাকডাউন করেছে, যেভাবে মানুষকে হত্যা করেছে, কিন্তু পুলিশের পাশে যারা সিভিল বেসামরিক পোশাকে ছিল হেলমেট বাহিনী, যারা এই হেলমেট বাহিনী শোনা যাচ্ছে যে তারা আবার তাদের এলাকায় তারা ইন হয়েছে, তারা চলে আসছে এবং একটা দল তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো এই যে এই কথাগুলো বা এই ব্যাপারটাগুলো যখন এলাকার ওই নির্বাচনী আসনে যখন মানুষ জানতে পারে বা দুই একজনকে যখন মানুষ প্রকাশ্যে দেখে, তখন মানুষের মনে একটা ভয় আসাটা স্বাভাবিক। এই সংখ্যাটা আসে যে তারা তো যেভাবে সন্ত্রাস করে, তারা যদি এই সন্ত্রাসটা তারা আবার করে, কারণ অস্ত্র কিছুদিন আগে আমরা দেখেছি যে অস্ত্র বিভিন্ন জায়গা থেকে ইন হচ্ছে, সেনাবাহিনী একটা জায়গায় অপারেশন করে আপনি দেখেছেন যে অনেক অস্ত্র উদ্ধার করেছে। তো যেগুলো উদ্ধার করেছে এর উদ্ধার করতে পারে নাই এরকমও তো হয়তো বিভিন্ন জায়গায় রয়েছে অস্ত্রগুলো। এছাড়া যে জুলাইতে যে অস্ত্রের ব্যাপারে তো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে এই লুট হয়ে যাওয়া অস্ত্র যেগুলো এখন উদ্ধার করা যায় না নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না। সেটা উনি যেটা বলেছেন সেটা অবশ্যই যদি সে অন গ্রাউন্ডে আমাদের যে প্রায় 1 লাখ সেনাবাহিনীর সদস্য রয়েছে, এবং আমি যেহেতু সেনাবাহিনীর একজন সদস্য ছিলাম, সেনাবাহিনী যদি ইচ্ছা করে, সেনাবাহিনীর সে সক্ষমতা আছে যে দেশে গণ্ডগোলবিহীন, রক্তপাতবিহীন, উৎসবমুখর একটা নির্বাচন হবে। এটা কমপ্লিট নির্ভর করছে সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনী যদি এটা ইচ্ছা করে, সেনাবাহিনীর কমান্ড যদি ইচ্ছা করে, তাহলে এটা সম্ভব। এবং আপনি দেখবেন যে একটা উৎসবমুখর, যতই সন্ত্রাসী আসুক না কেন এলাকাতে, যেভাবেই কোনো দল যদি চেষ্টা করে, ভোট কেন্দ্র ছিনতাইয়ের চেষ্টা করে অথবা জাল ভোট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনীর সক্ষমতা রয়েছে যে এটাকে ঠেকিয়ে দেওয়া, এবং তারা সাহস করবে না। এই সক্ষমতা আছে, কিন্তু অন গ্রাউন্ডে এই সক্ষমতা কতটুকু ইমপ্লিমেন্টেশন হবে সেটা দেখার অপেক্ষায় আছে জাতি। কিন্তু আমরা আশান্বিত, যেহেতু মাননীয় সেনাবাহিনী প্রধান উনি বিভিন্ন অঞ্চলে ভিজিট করেছেন, দেখছেন যেগুলো পত্রিকায় আসছে এবং বিভিন্ন মিডিয়াতে চলে আসছে, উনি বলেছেন সব জায়গায়। এখান থেকে কিন্তু অনেক বড় একটা ক্লেম চলে আসছে যে সেনাবাহিনীর সক্ষমতা আছে বাংলাদেশকে একটি স্বচ্ছ, সুন্দর, অবাধ এবং প্রশ্নবিহীন নির্বাচন উপহার দেওয়ার জন্য, কিন্তু সেনাবাহিনীকে সেটা কতটুকু করতে দেয়া হবে এই প্রশ্নটা আপনি মোটামুটি উত্থাপন করেই ফেললেন যে এরকম একটি সক্ষমতা সেনাবাহিনীর আছে, কিন্তু সেই সক্ষমতা কতটুকু কাজে লাগাতে দেয়া হবে সেটার একটি প্রশ্ন রয়ে গেছে। এখন আমি আপনাকে বলি, আমরা এই আলোচনাতেই থাকবো, তবে একটা বিরতির সময় হয়েছে, বিরতির পরে এসে আমরা আলোচনা করব। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজি এন্ড কাজেটি। আমরা কথা বলছিলাম ভোটের মাঠের নিরাপত্তা নিয়ে। যে আলোচনাতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সব রকমের সক্ষমতা আছে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য, কিন্তু সেই সক্ষমতা কতটুকু মাঠে ইমপ্লিমেন্ট করা যাবে সেটি নিয়ে একটি শঙ্কার কথা বলছিলেন আপনি। যে আসলে শঙ্কাটা কখন আসে, যখন একই ধরনের কোনো সিনারিও যদি অতীতে বা হিস্ট্রিতে থাকে, তাই তো? আমরা 2018 সালে নির্বাচনটা যদি আমরা দেখি, যেখানে দিনের ভোট রাতে হয়েছে, দিনে রেগিং হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক অনিয়ম হয়েছে, কিন্তু তখনও তো সেনাবাহিনী মাঠে ছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে, তাই তো? তখনকার চেয়ে এখনকার পার্থক্যটা হচ্ছে, তখন সেনাবাহিনী দূরে ছিল, 300 গজের মধ্যে বা ভোট কেন্দ্রে আসতে পারতো না। এবার হয়তো আরপিও চেঞ্জ করে তারা বলেছে সেনাবাহিনী ভোট কেন্দ্রে আসতে পারবে, দে উইল নট এন্টার ইনসাইড দ্য সেন্টার, ভোট সেন্টার, বাট তারা তার উঠান পর্যন্ত বলা হয়েছে যে সেখানে যেতে পারবে। তো সেনাবাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু 18 সালে ওরকম একটা নির্বাচন হয়েছে, 2018 সালে।
আবার 2008 সালে যে নির্বাচন পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় আসছে যে নির্বাচনটা একটা ম্যানেজড নির্বাচন ছিল, অর্থাৎ সরকার তৎকালীন সরকার মানে সেই সময়ে তৎকালীন যে একটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ছিল বা তত্ত্বাবধায়ক সরকার ছিল, সরকার এবং একটা দল এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, এরা সব মিলে একটা ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে এই নির্বাচনটা হয়েছে, যে পরে রেজাল্ট যে বের হয়েছে সেটা একটা দলের পক্ষে গিয়েছে। সেখানে নাকি সূক্ষ্ম একটা কারচুপি হয়েছে, সূক্ষ্ম একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই বিষয়গুলো কিন্তু জনগণকে মানে আশঙ্কা তৈরি করে। তো যে সেনাবাহিনী থাকা সত্ত্বেও এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ, তো এরকম মানুষের একটা আশঙ্কা এটা উড়িয়ে দেওয়া যায় না যে যদি এরকম কিন্তু ডিফ স্টেটের যদি এরকম একটা চিন্তা থেকে থাকে, তাহলে এরকম রেজাল্ট হয়তো সূক্ষ্মভাবে একটা দলের পক্ষে যেতে পারে, এই সংখ্যা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমরা যে অবস্থাটা এখন তৈরি হয়েছে, এই অবস্থাটায় কিন্তু আমরা কিছু কিছু সিমটম কিন্তু আমরা দেখতে পাই। আপনি যদি মনে করেন যে এখন তো দুটা দলই বলা যায়, 11 দলীয় জোট আর হচ্ছে বিএনপি দলীয় যে তাদের যে অ্যালায়েন্সটা, এই দুইটা ছাড়া তো আর কোনো তৃতীয় পক্ষ নাই, তাই তো? বড় ধরনের প্রতিপক্ষ নেই, এই দুইটার মধ্যেই কম্পিটিশনটাও হচ্ছে। কিন্তু এই দুই দলের দুই যে প্রধান, আপনি দেখেন যখন জনাব তারেক রহমান উনি যখন বের হন, তখন তাকে যেভাবে সিকিউরিটি প্রোটেকশন দেওয়া হচ্ছে, এই 11 দলীয় জোটের জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে তো সেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে না। অথচ কাম্য ছিল রাষ্ট্রের কাছ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে একদম লেভেল প্লেইং ফিল্ড করতে হলে দুইজনকে সমভাবে দেখতে হবে। এই যে অতিরিক্ত যে আমরা কাজটা করছি, যারাই করছে, আইনশৃঙ্খলা বাহিনী করুক, প্রশাসন করুক, এখানে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড থাকে না। তো এটা যখন এই লেভেল প্লেইং ফিল্ডের কথাই যখন আমরা বলছি, একদম লেভেলে যারা থাকবে, একদম সাধারণ মানুষ যারা থাকবে, তারা ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে এবং ভোট দেওয়ার পরে নির্বিঘ্নে নিরাপদে বাড়ি ফিরতে পারবে। সাধারণ মানুষ কিছুই বোঝে না, তারা শুধু চায় নিরাপদে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে এবং ভোটের পরে বাড়ি ফিরে আসবে। এত সংখ্যার মধ্যে তাদের এই নিরাপত্তার জায়গাটা কোথায়, স্বস্তির জায়গাটা কোথায়, যে ঠিক আছে আমি যেতে পারবো। এখন এই অল্প সময়ের মধ্যে সরকার বলেন বা হচ্ছে গিয়ে ইলেকশন কমিশন বলেন, সব জায়গা থেকে ভোটারদেরকে কিভাবে আশ্বস্ত করা হবে যে আপনি যেতে পারবেন নিরাপদে? না, অলরেডি আপনি দেখেছেন মাননীয় সেনাবাহিনী প্রধান উনি কিন্তু বারবার বলেছেন যে ভোটাররা উনি যে সব অঞ্চলে ভিজিট করেছেন, ওনার আমরা ফরমেশন বলি সেনাবাহিনীতে, অর্থাৎ রংপুর একটা ফরমেশন আছে, রংপুর অঞ্চল বলা হয়। এই রংপুর যখন গিয়েছেন, কুমিল্লা অঞ্চলে যখন গিয়েছেন, কুমিল্লা ফরমেশনে উনি কিন্তু ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমি চাই যে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসবে, তারা ভোট প্রদান করবে, আবার নির্বিঘ্নে বাড়িতে ফিরে যাবেন। এটা যদি সেনাবাহিনী ডাউন অ্যাট দ্য লোয়েস্ট লেভেল যদি এটা এক্সিকিউট হয়, এবং আমি জানি যে আমাদের যে জুনিয়র এবং লোয়ার লেভেলে যে সৈনিকরা রয়েছেন, তারা কিন্তু ডিটারমিন, তারা চায় একটা সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন। তারা কিন্তু কোনো পক্ষপাতিত্ব করা কোনো দলকে ফেভার। আপনি আপনার কথা যেমন যদি শব্দটা ব্যবহার করলেন, এখন আমি একজন সাধারণ ভোটার হিসেবে এই যদির খপ্পরে পড়ে কি আমি চাইবো এরকম অনিরাপদ একটি ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে? না, আমি এখন আপাতত যেটা সরকার পক্ষ থেকে যে আশ্বস্ত করেছেন ইতিমধ্যে, এবং সেনাবাহিনী যে কথাগুলো বলেছেন মাননীয় সেনাবাহিনী প্রধান, আমি মনে করি যে একটা উৎসবমুখর নির্বাচন আমরা আশা করতে পারি। এবং আমি মনে করি যে জনগণ, এটা একটা সুযোগ তাদের, একটা বাংলাদেশ কিন্তু একটা সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে, যেটা আগামী 2 দিনের ভিতরে আমরা তার রেজাল্ট দেখতে পাবো। রেজাল্টের কথা যদি বলি, খুব ইন্টারেস্টিং রেজাল্টটা হচ্ছে, আমি বলি রেজাল্টটা মানে কোন দল ক্ষমতায় গেছে সেটা আসল কথা না। আসল কথা কোন দল ক্ষমতা যাচ্ছে সেটা না, প্রশ্ন হচ্ছে যে সরকারের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে প্রেস সচিব, তিনি বলেছেন যে ফলাফল দিতে হয়তো বিলম্ব হতে পারে, সময় লাগতে পারে কিছুটা, এবং কিন্তু নির্বাচন কমিশন থেকে ইসি কিন্তু বলছেন যে কোনো ধরনের কোনো বিলম্ব হবে না। তো সরকারের পক্ষ থেকে এবং ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই যে একদম মুখোমুখি দুই ধরনের বিপরীত বক্তব্য, এটা নিয়ে আপনি কি বলবেন? এটাই তো, ওই যে আপনি বললেন না যে সন্দেহ, সংশয়, শঙ্কা এখান থেকে তৈরি হয়। উনি কিছুদিন আগে বললেন যে ভোট দিতে মানে রেজাল্ট দিতে 3 দিন সময় লাগতে পারে। আবার এসে একই লোক, একই ব্যক্তি সরকারের, উনি এসে কালকে বললেন যে সময় মানে নির্বাচন কমিশন বলল যে সময় লাগবে না। ইসি জনাব আনোয়ারুল ইসলাম বলেছেন এই কথা কালকে, যে আমরা পরের দিনই 13 তারিখে আমরা ভোট রেজাল্ট দেওয়ার আমরা আশা করছি। এই যে কথাগুলো, দুই রকমের কথা বলা,
এইটা কিন্তু মানুষের সন্দেহ সৃষ্টি করে। তাহলে মানুষের একজন মধ্যে। নিরাপত্তা এই বিশ্লেষক সন্দেহ হিসেবে শুনেন, সন্দেহ এবং শঙ্কা দূর করার দায়িত্ব কিন্তু সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর। তাহলে এই যে নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, এটা কি তাহলে মাঠে আলাদা আলাদাভাবে কাজ করছে? এদের মধ্যে কি সমন্বয় নেই? আপনি কি মনে কিছুটা তো করেন? মনে হয় যে তারা এই দেখেন গতকালকে একটা পরিপত্র যেটা বের করলো যে 400 গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে নেওয়া যাওয়া যাবে না। সাথে সাথে যখন এটার প্রতিবাদ আসলো, জনগণ যখন প্রতিবাদ করলো, বড় একটা দলের পক্ষ থেকে যখন এরকম একটা প্রতিবাদ আসলো, তখন কিন্তু এটা আবার পাল্টে গেল, রিভার্স হলো, পাল্টে গেল। এটা দুই দিন আগে এটা নির্বাচন কমিশন থেকে এক্সপেক্টেড ছিল না। এখানে কোশ্চেনটা আসে যে নির্বাচন কমিশন আসলে কি তাদের সক্ষমতা আছে এই ভালোভাবে একটা নির্বাচন উপহার দেওয়ার? তাহলে এই বাংলাদেশের জনগণ কিন্তু সবসময় শান্তিপ্রিয়, জনগণ কিন্তু সবসময় ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। কিন্তু এইটাকে আমরা উল্টাইয়ে দেই কারা? সরকারের যে পদে থেকে, বড় বড় পদে থেকে কিন্তু আমরা এই ষড়যন্ত্রগুলো করি। কিন্তু আপনাকে আমি একটা ব্যাপার বলতে পারি, যেটা আমরা 2024 সালে 5ই আগস্টে যে আমরা অভ্যুত্থান দেখেছি, সে অভ্যুত্থান কিন্তু এখনো আমাদের কাছে জ্বলন্ত রয়েছে। ছাত্ররা 4 কোটি যে ভোটার, নতুন ভোটার যে ছাত্ররা রয়েছে, যারা এই হাসিনার মতো দানবকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, গুলির মুখে যারা দাঁড়িয়ে গেছে, গুলিকে তারা বুকে নিয়ে নিচ্ছে, সেই তরুণ কিন্তু এখনো দেশ থেকে পালিয়ে যায় নাই। তারা কিন্তু এই দেশে এখনো আছে। এবং এই তরুণরা কিন্তু 12 তারিখে ভোট দেবে। তো এখন যদি কেউ এখানে আমি যে আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছি, এবারের ভোটটা এত সেন্সিটিভ যে এই মানুষ কোনো অন্যায় কিন্তু মেনে নেবে না, কোনো অবিচার মেনে নেবে না। মেনে নেওয়ার প্রশ্নে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই এখন, সেটা হচ্ছে যে নির্বাচনের পর যখন ফলাফল ঘোষণা হওয়া শুরু হবে, ফলাফল ঘোষণা হবে, এরপর এবারে নির্বাচন আপনি যেটা বলছিলেন যে খুবই সেন্সিটিভ এবং এই নির্বাচন ঘিরে অনেক ধরনের ইকুয়েশন চলছে। তো ভোটের রেজাল্ট হওয়ার পর, সেটার পর যে কোনো ভোট পরবর্তী সহিংসতা, জনরোষ, এই ব্যাপারগুলোকে কিভাবে সামলানো হবে? এটা নিয়ে কোনো প্ল্যান বা কোনো বলয় বা কোনো কিছু কি আপনি দেখতে পাচ্ছেন কিনা? যে অবশ্যই দেখেন, আমাদের সমস্যাটা কি, আমাদের যদি দলের থাকে যে জনগণ ভোট দেখ আর না দেখ, আমাকে ক্ষমতায় যেতে হবে, এই অ্যাটিটিউড যদি কোনো দলের থাকে, তাহলে এই গণ্ডগোল আপনি আশা করতে পারেন। কারণ যদি আমাদের থাকে জনগণ, প্রথম হচ্ছে ফার্স্ট হচ্ছে কিন্তু সুষ্ঠু, স্বচ্ছ এবং কোনো রকম গণ্ডগোল ছাড়া, ছোটোখাটো হতে পারে লোয়ার লেভেল, ওইটা না, বড় ধরনের কোনো গণ্ডগোল ছাড়া যদি নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয় এবং ভোট কেন্দ্রিত এবার কাউন্টিংটা হবে, ওই কাউন্টিংয়ে কিন্তু প্রিজাইডিং অফিসার সব পুলিং এজেন্টের সিগনেচার নিবে। তো ওইভাবে প্রত্যেকটা সেন্টার কিন্তু থেকে ডিসি অফিসে যাচ্ছে, তাই তো? এভাবে তো ইট উইল গো আপ এবং একসময় রেজাল্ট, ওই কনস্টিটিউয়েন্সি রেজাল্ট ঘোষণা করা হবে। কাজে এখানে ওইখানে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয়ে থাকে, ওই রেজাল্টের যদি রিফ্লেকশনটা ফাইনাল রেজাল্ট ঘোষণার সময় যদি থাকে, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কিন্তু আমি মনে করি এই দলসমূহ মেনে নেওয়া উচিত। সেখানে জনগণের ম্যান্ডেটে যদি কেউ হেরে যায়, তাকেও যে জয়লাভ করবে, যে জিতবে, তাকে অভিনন্দন করা উচিত। এই কালচারটা আমাদের দেশে নাই। অবশ্যই আমরা চাইবো যে ভোট একটি সুষ্ঠু পরিবেশে হয়ে যাক এবং যে দলই জিতুক, যে ফলাফলই আসুক, খুব গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা যেন হস্তান্তর হয় সেই দলটির কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ভোটের মাঠে নিরাপত্তা নিয়ে। 12 তারিখে ইলেকশন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, সে আশাতেই আজকে শেষ করছি। ভালো থাকবেন।